সমুদ্র কোথায়? বাসায় যাব। দেখ, হ্যাঁ আছে কোথাও আশেপাশে, মেয়েদের দেখলে বুঝবি সমুদ্র সেখানে। শিহাব ঠোঁট টিপে হেসে বলল। পৃথা কটমট করে অর্পণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। ত্রিধার কি হয়েছে জানিস? এর জন্যই তুই আপসেট? টেনশন করিস না কোনো, ও ভালো আছে। শুধু হাই ভোল্টেজের আদর খেয়ে চিটপাটাং হয়ে গেছে। নিজেকে এত বড় ঢেউ থেকে সামলাতে কিঞ্চিত সময় লাগবে। ব্যাপার না, মেয়েটা শীঘ্রই আগের ক্যারেক্টারে ফিরে আসবে। অর্পণ সুখী ভঙ্গিতে চায়ে চুমুক দিয়ে কথাটা বললেও পৃথার খচখচানি কমল না। শিহাব গিটার বের করলো। তৎক্ষণাৎ পৃথা উদাসীন কণ্ঠে বলল। অর্পণ, তুই কি জানিস ওইদিকে কি হয়েছিল? না জানার কি আছে, তীর্থে এতদিন মনে মনে যা চেয়েছিল তাই হয়েছে। ওর ভালোবাসা চাই ডুবে মরেছে, কুল কিনারা পাচ্ছে না। তীর্থ ফাজলির মতো দূরত্ব বজায় রেখেও ছাড়কে আরও বেশি মাল করে দিচ্ছে। কথাটা বলেই অর্পণ উঠে দাঁড়ায়। দূরে হাসতে থাকা সমুদ্রকে ডেকে উচ্চস্বরে বলল। ওই শালা পেলে বয়, এদিকে আয়। পৃথা ব্যাগ কাঁধে নিয়ে যাওয়ার আগে বলল। কিন্তু ত্রিধা কি মানসিকভাবে সুস্থ? ভুলে একা থাকতে থাকতে যদি ভুল ডিসিশন নিয়ে ফেলে? স্যার ইদানিং মনমরা হয়ে থাকে। এসব তো ত্রিধা জানে না। যদি জানতে পারে ওর কেমন লাগবে? ও যা চেয়েছিল তাই পেয়েছে, তাহলে এখন কেন এমন করছে? মেয়েটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? সমুদ্র চটপট তাদের নিকট এসে দাঁড়ায়। পৃথার বাহু ধাক্কা দিয়ে বলল। শালি, স্যারের মুখটা দেখার মতো হয়েছে। এতদিন আমাদের ত্রিধাকে কষ্ট দিয়েছে, এখন নিজেই পাচ্ছে। ব্যাপারটা আমি এনজয় করছি। সেই দোষ সেই। এবার বুঝ শালা, সারাক্ষণ খ্যাঁক খ্যাঁক করলে কেমন লাগে। মেয়েটাকে কতক্ষণই কষ্ট দিয়েছে। মেয়ে মানুষ হচ্ছে মাখনের মতো নরম। তাদের সঙ্গে অনয়েজ আদর করে বাক্য আদান প্রদান করা হয়। ভালোবাসা বুকে জড়িয়ে রাখলেই না তারা কাছে আসে। বলেই সমুদ্র লজ্জায় মিটিমিটি হাসলো। রাগে গা পিত্তি জ্বলে উঠে পৃথার। সমুদ্রের পিঠে সজোরে কিল দিয়ে বেরিয়ে গেল। অর্পণ হেলে দুলে হেঁটে সমুদ্রের পেটে পাঞ্চ মেরে নিজের সঙ্গে নিয়ে পা বাড়ালো মাঠের নিকট। শিহাবের একা বসে গিটার বাজানোর স্বভাব। সব বন্ধুরা চলে যেতেই সে চোখ বন্ধ করে কিছুক্ষণ গুনগুন করে গান গাইল। পরপর 4টে চায়ের কাপ শেষ করে হাঁক ছেড়ে আরেক কাপ চা দেওয়ার জন্যে। অল্প বয়সী ছেলেটাই ভার্সিটিতে অনেক দিন হলো আছে। সে চেনে শিহাবদের। ওয়ান টাইম কাপে চা দিয়ে খুশি মুখে আবদার করলো। ভাই, যাওয়ার আগে একটা গান গাইবেন? আপনার গানের ফ্যান আমি, খুব ভাল লাগে। শিহাব গিটার কাঁধে নিচ্ছিল। সামনে আগ্রহে অপেক্ষা করা ছেলেটার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। উঠে তার মাথার চুল এলোমেলো করে গাল টেনে বলল। এখন এক জায়গায় যেতে হবে রে, বিকেলে টিসিসিতে আসিস, অর্পণ সমুদ্র আসবে, তখন রাত পর্যন্ত গান গাইব, ওকে? ছেলেটার মাথা দুলালো। শিহাব তাড়াহুড়ো করে বেরিয়ে আসার মাঝে ভুলবশত ধাক্কা খেলো একটা রমণীর সঙ্গে, যার দরুন সে উল্টে পড়তে পড়তে বেঁচে গেল। কিন্তু সামনের মেয়েটার রক্ষা হলো না। হাতে থাকা এক গাদা অ্যাসাইনমেন্ট খোলা কাগজগুলো ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় পড়ে গেল। মেয়েটাও বসে পড়ল নিচে। কাগজগুলোর দিকে তাকে মেজাজের পারদ তত্তর করে বাড়ল। শিহাব হকচকিয়ে উঠেছে। আকস্মিক কি ঘটলো ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মেয়েটার পাশে বসে কাগজগুলো খুঁড়তে লাগলো। হন্তদন্ত হয়ে বলল। সরি সরি আপু, আমি দেখতে পাইনি। মেয়েটা রক্তলাল চোখে তাকায়। শিহাবের হাত থেকে কাগজগুলো ছিনিয়ে নিয়ে চেঁচিয়ে ওঠে। বেলার ছেলেগুলো জন্মেই এমন। প্রথমে স্বেচ্ছায় সুন্দর মেয়ে দেখলেই গায়ে পড়বে, ইচ্ছে করে ধাক্কা দিয়ে বলবে সরি। ওসব ঢং আমার সঙ্গে দেখাতে আসবেন না। আপনার নাম কি? কমপ্লেন করব আমি। মেয়েটা ফুসফুস করে সমস্ত কাগজ তুলে উঠে দাঁড়ালো। শিহাব সেভাবে বসে ভ্যাবাচাকা খেলো। হতভম্ব কণ্ঠে বলল। আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? তা নয় তো কি, বেয়াদব ছেলে। উচ্চস্বরে কথা বলার ফলে আশেপাশের সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এখানের বেশিরভাগ ছেলে মেয়েই শিহাবকে চেনে। এত বছর ভার্সিটিতে পড়াশোনা করার থেকেও গান গেয়ে বেশ নাম কুড়িয়েছে। কখনোই কোনো মেয়ের সঙ্গে ঝামেলা হয়নি, কারণ সমুদ্র যতটা ফ্লার্ট করে বেড়ায় ততটাই শিহাব মেয়েদের থেকে দূরে থাকে। ভার্সিটিতে এসে বন্ধুদের সঙ্গে গানে মেতে থাকে। সবাইকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হলো শিহাব। মেয়েটার রাগান্বিত অগ্নিদৃষ্টি লক্ষ্য করে বিরক্তে কপাল কুঁচকালো। চিবিয়ে চিবিয়ে বলল। ওকে ফাইন, ইচ্ছে করে যখন ধাক্কা দিয়েছি, তাহলে এবার সবাইকে দেখিয়ে দিই বেয়াদব ছেলেটা কি কি করতে পারে। বলেই তৎক্ষণাৎ শিহাব তার শক্তপোক্ত বাহু দ্বারা ঠাস করে মেয়েটার পিঠে ধাক্কা মারল। হঠাৎ আক্রমণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে নিচে পড়ল মেয়েটা। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সবাই এবার হেসে ফেলে। শিহাবও মেয়েটার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল। কেমন লাগলো রামণি?
বলেই মুখ বাঁকিয়ে প্রস্থান করলো ক্যান্টিনে। রেগে সমস্ত গা জ্বলে উঠল মেয়েটার। অ্যাসাইনমেন্টের কাগজের খামচে ধরে ক্রোধে ফোঁসফোঁস করে বলল, হতচ্ছাড়া, দেখে নিব তোকে। স্নিগ্ধার এক আকাশ সম মন খারাপ। সে চুপচাপ ক্লাস করে বসে আছে বটগাছের নিচে। চৈতির সঙ্গে দেখাও করেনি আজ। প্রতিক্ষণে তার অজান্তেই মনে পড়ে অর্ণবের কথা। মেয়েটা আজকাল অনুভব করছে অর্ণবের প্রতি সে বাজেভাবে ফেঁসে গেছে। কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব ইগো ছেড়ে ছুড়ে অর্ণবকে বলতে, আপনি প্লিজ থেকে যান। কিন্তু বলা যায় না। কোন অধিকারে বলবে সে? সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে কাঁদতে ইচ্ছা করছে। ছেলেটা কি জাদু টোনা করলো? স্নিগ্ধা বিরক্ত হলো নিজের বিষাক্ত অনুভূতির উপর। তার মেয়ে কিভাবে পারে একটা ছেলের জন্য রাত দিন মন খারাপ করে শুয়ে থাকতে? কোনো কিছুতেই যে মন বসছে না। ভেবেছিল ভার্সিটিতে বন্ধু ক্লাস করলে ভুলে যাবে, কিন্তু দূরে আসাতে আরও মনে পড়ছে। দুদিন পর যখন সিলেট যাবে অর্ণব, তখন কিভাবে সময় কাটবে তার? রেগে গেল স্নিগ্ধা। ফোন ব্যাগ থেকে বের করে অর্ণবের ফটোতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, অনুমতি ব্যতীত আমার মন চুরি করার জন্য আপনাকে খুন করব আমি। অসভ্য, অসভ্য লোক। বলেই ফোন এক প্রকার ছুঁড়ে মারল ব্যাগের ভিতর। এপাশ ওপাশ করে আশেপাশে তাকাতেই চোখ আটকালো দূরে হেঁটে চলা অর্পণের মুখে। তৎক্ষণাৎ বুকের ভিতর ছোট্ট যন্ত্রটা খামচে ধরল। মনে হলো এ অর্পণ নয়, অর্ণব। এ কোন অনুভূতি পা বাড়িয়েছে সে। কষ্টে হাঁসফাঁস করে এগিয়ে গেল ছেলেটার নিকট। সমুদ্র দূর থেকে লক্ষ্য করলো স্নিগ্ধাকে। তৎক্ষণাৎ ফুরফুরে মেজাজে অর্পণকে বলল, আমার স্নিগ্ধ বেবি আসছে দোস্ত, একটু পর যাই। অর্পণ ঘাড় ঘুরালো মেয়েটার মুখ পানে। আপনার সঙ্গে কথা ছিল, যদিও মনের বিরুদ্ধে বলতে ইচ্ছে হচ্ছে আমায়, বিকজ কোনো ইচ্ছে নেই আপনার মতো খাটাসের সঙ্গে কথা বলার। নেহাত বিপদে পড়েছি বাজেভাবে। অর্পণের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কপালের ভাঁজ আরও গাঢ় হয়। সে চোয়াল শক্ত করে জবাব দেয়, এই আমি মনে হয় তোর জন্য কথা বলার জন্য মুখে আসি। ইচ্ছে করছে না যেহেতু, তাহলে দূরে যা। কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার সময়টা তো খারাপ দিন আসেনি তোর সঙ্গে কথা বলে অপচয় করব। বলে সমুদ্রের দিকে কটমট করে বলে, বাইকে উঠবি নাকি চলে যাব? সমুদ্র চটপট উঠে বসে। তার মুখের হাসি উধাও হয়েছে কিছুক্ষণ আগে। মাঝে মাঝে অর্পণের উপর রাগ হয় তার। সুন্দরী মেয়েদের কিভাবে মুখের উপর অপমান করে, কষ্ট দেয়। সে যদি অর্পণের জায়গায় হতো তবে আদরে মাথায় তুলে রাখতো। যে কোনো প্রয়োজনে দৌড়ে আসতো বেচারা। অথচ সুন্দরী মেয়েগুলোর সঙ্গে হাসি মুখে কথা বলতে গেলেই অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। এজন্যই বলে ভালো মানুষের দাম নেই। সব দাম অর্পণের মতো খচ্চর ছেলেদের। তাদের তিক্ত কথা বেহায়া মেয়েগুলো হজম করে নেয়। বারবার অপমানিত হলেই ফের কথা বলতে আসে। অথচ সমুদ্র কত কোমল, সচ্ছল। ভালোবাসায় মেয়েগুলোকে আপন করতে চায়, যা নারী জাতি সহ্য হয় না। মুখ ভেঙিয়ে চলে যায় দূরে। অর্পণ বাইক স্টার্ট দিতে স্নিগ্ধার ফসে ওঠা রাগ গিলে নিল। কিছুটা কটুবাক্য শুনিয়ে দেওয়ার তীব্র ইচ্ছা থাকলেও মেয়েটা আলগোছে ঘিম পাড়িয়ে হাসতে হাসতে বলল, সমুদ্র ভাইয়া, আপনি একটু বলুন না, ছোট বোন ভুল করে ফেলেছে, বেয়াদবি করেছে। সমুদ্র হা হয়ে যায়। তার সঙ্গে এত গদগদ কণ্ঠে কথা বলছে। সে তবদাকে বিস্মিত নয়নে তাকিয়ে রইল। অর্পণ কপাল কুঁচকে বাইক স্টার্ট দেওয়া থামিয়ে বলল, সময় 20 সেকেন্ড, যা বলার সোজাসুজি বলো। স্নিগ্ধ, তোমার কি শরীর খারাপ, মাথা ঘুরছে? কি হেল্প করতে পারি বলো, বাসায় পৌঁছে দেবো? সমুদ্রের বিচলিত কণ্ঠ সম্পূর্ণ এড়িয়ে আসল কথা বলতে থাকে স্নিগ্ধা। অর্ণব কি সত্যিই চলে যাচ্ছে? অত্যন্ত ইতস্তত করে বলল কথাটা। অর্পণ চট করে বুঝতে পারল মেয়েটার কোমল কণ্ঠের ভেতর লুকিয়ে থাকা বিষাদ। ঠোঁট এলিয়ে হাসলো, দরাজ গলায় বলল, জেনেও আমাকে জিজ্ঞাসা করার মানে কি? চলে গেলে তোমার কি? দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি একদম পছন্দ নয় আমার। আমার ভাইয়ের থেকে 100 হাত দূরে থাকো, নইলে ওই হাত আমি ভেঙে গুটিয়ে দেব। অর্ণব শেখ আমার পছন্দের রিলেশন করবে, তবুও তোমার মতো অসভ্য মেয়েকে নয়। একজন সহজ সরল মেয়েকে আমার ভাবি করে ঘরে তুলব, সেই হবে অর্ণবের স্ত্রী। তুমি ওর টাইপ নয়, বুঝতে পেরেছো? পথ ছাড়ো এবার। বলেই প্রচণ্ড স্পিডে বাইক চালিয়ে ভার্সিটি ত্যাগ করলো অর্পণ। তার জন্মগত তেরা স্বভাবে স্নিগ্ধা রাগে ফুঁসে ওঠে। পায়ের তলার মাটি লাথাতে লাথাতে হিংস্র কণ্ঠে গর্জে উঠে বলে, অর্পণের বাচ্চা, তুই অসভ্য। তুই আজ প্রমিস করছি কুত্তা, তোর চোখের সামনে অর্ণবের গলা জড়িয়ে ধরে ঘুরে বেড়াবো আমি। এই স্নিগ্ধা প্রতিজ্ঞা করলো, দেখে নিস তুই। চৈতি গেটে এসে দাঁড়িয়ে আছে চিনিয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর হাত দুটো ঠান্ডা আইসক্রিম এনে এগিয়ে এলো চৈতির নিকট। শ্রাবণ, ঢাকায় আসবো কবে? চৈতি হাতে আইসক্রিম নিয়ে উত্তর দিল ছোট্ট করে, ছেলেটা ছাড়া ভাল লাগে না, তাই না? সব সময় হাসি খুশি দিয়ে মাতিয়ে রাখে সবাইকে। চৈতি খেতে খেতে বলল। জিনিয়ার ফোন বেজে ওঠে তৎক্ষণাৎ। স্ক্রিনে ভেসে উঠল স্নিগ্ধার নাম। সে চটপট রিসিভ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে বলল,
কই তুই? গেটে। তুই কোথায়? আজকে তো ভার্সিটিতে দেখলাম না, আসিসনি? চৈতেও আছে? হ্যাঁ, কেন? স্নিগ্ধা রিকশায় বাসায় ফিরতে ফিরতে বলল, বাসায় যাচ্ছি। আমার খুব কষ্ট লাগছে জিনিয়া, তাই দূরে দূরে থেকেছি। কিন্তু কেন? পরে বলবো, রাখছি। ফট করে কল কেটে দিল স্নিগ্ধা। জিনিয়া হতভম্ব মুখে ফোন হাতে রেখে থমথমে স্বরে বলল, যাক বাবা, এই স্নিগ্ধার আবার কি হলো? কি বললো? চৈতির কৌতূহল কণ্ঠস্বর। জিনিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কি জানি, ওসব বাদ দে, আমি যাচ্ছি। বলেই জিনিয়া বিদায় জানালো চৈতিকে। আইসক্রিম শেষ অংশ তৃপ্তি নিয়ে খেতে খেতে পা বাড়ালো হলের নিকট। আনমনে রাস্তার কিনারা দিয়ে হাঁটার সময় হঠাৎ বাইকের হর্নের তীব্র আওয়াজে ভয়ে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। চট করে সামনে অর্পণা তুষিবকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। বুকে হাত রেখে বার কয়েক ঘন ঘন শ্বাস ফেলে বলল, আর একটু হলেই হার্ট ফেল করে বসতাম। ভাইজান কাছে থাকতে কোশ্চিন কালেও হার্ট ফেল করতে পারবেন না চৈতি আপা। দাঁত কেলিয়ে উচ্চস্বরে হাসলো তুষিব। চৈতি ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়লেও কটমট করে তাকালো। অথচ অর্পণ নির্বিকার, নির্লিপ্ত। চৈতির ধীর পায়ে হাঁটার তালে তালে সেও বাইক লো স্পিডে চালাচ্ছে। মেয়েটাকে অস্বস্তিতে ফালানোর জন্যই এত আয়োজন। চৈতি কাঁধের ট্যাটু ব্যাগটা চেপে ধরে এলোমেলো দৃষ্টি ফেলছে। তৎক্ষণাৎ কানে আসলো এক ঘায়েল করা কণ্ঠস্বর। সে কি চুমকি, তোমার গাল লাল হলো কেন? হাসকি স্বরের কথাটা শুনেই চৈতির বুক ধক করে ওঠে। অজান্তেই বাম হাত চলে গেল দুগালে। তৎক্ষণাৎ শব্দ করে হেসে ফেলল অর্পণ। চৈতি নিজের বোকামি বুঝতে পেরে লজ্জায় আরো লাল হয়ে উঠল। অর্পণ গুনগুনিয়ে বলল, ওমা, এখানে আরো রক্তলাভা হয়ে উঠেছে। তোমার ওই টসটসে স্ট্রবেরির মতো গাল দুইটি কি মিষ্টি লাগছে। ইরমান হাশমির ভাষায় হট অ্যান্ড স্পাইসি, বেশ রসালো গালখানা। অর্পণের মুখে এসব কথা অশ্লীল ঠেকলো তার নিকট। অশালীন কথাবার্তায় চৈতি হাঁসফাঁস করে ওঠে ভেতরে ভেতরে। তার হাত পা টলছে। হেঁটে যেতেও যেন বেগ পেতে হচ্ছে। কান দিয়ে গরম ধোয়া বের হওয়ার মাঝে শুনতে পেল তুষিবের রসিয়ে রসিয়ে কিছু বাক্য। ওহো, क्या रोमांटिक सीन है यार। ভাইজানের দিল মে লাড্ডু ফুটা। আমি জানতাম অতি শীঘ্রই আপনাদের মধ্যে কিছু কিছু হইবই। অর্পণ কটমটিয়ে তৎক্ষণাৎ কনুই দিয়ে পাঞ্চ মারল তুষিবের পেটে। ছেলেটা মুহূর্তে ব্যথাতুর শব্দ করে উঠল। অর্পণের রাগান্বিত চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। অর্পণ কথা ঘুরানোর জন্য জিজ্ঞেস করে, দুপুরে খেয়েছো চুমকি? লজ্জায় জড়তায় গলার নিচে থুতনি ঠেকে আনমনে হাঁটছিল চৈতি। সে পারে নাই অসভ্য দুটির থেকে বাঁচতে, বুকে থুতনি ঠেকে দৌড়ে পালিয়ে যেতে। অর্পণের প্রশ্নে খুব কষ্টে নড়ে চড়ে বলল, হলে ফিরে খাবো, আপনি প্লিজ চলে যান। সবাই আর চোখে আমাদের দেখছে, উল্টাপাল্টা ভাববে। তো ভাবুক, তাতে কি যায় আসে? আমি কি তোমাকে চুমো খাচ্ছি? ভরা রাস্তায় জড়াজড়ি করছি? অযথা নাকামো করে লজ্জা পাওয়ার কি আছে? চৈতির পা থমকে গেল সেখানে। লজ্জায় কাঁপাকাঁপি শুরু হলো। অতিরিক্ত জড়তায় ইচ্ছে করছে সামনের বেফাস কথা বলা অর্পণের মুখ থেতলে দিতে। কি নির্বিকার ভঙ্গিতে যাতা বলে যাচ্ছে। চৈতি ঘাড় উঠালো। পাশ ফিরে অর্পণের তীক্ষ্ণ চোখে চোখ রেখে গলা উঁচিয়ে বলল, দেখুন, বাজে কথা বলবেন না, নয়তো। নয়তো তাহলে কি বলবো? তুমি আমাকে জড়িয়ে ধরেছো, গরম দুটো চুমু খেয়েছো। বলেই অর্পণ বাইক থামিয়ে দিল। তুষিব পেছনে বসে নীরব দর্শকের মতো দুহাতে মুখ ঢেকে খিলখিল করে হেসে পেট ব্যথা করে ফেলছে। তার খুব আনন্দ লাগছে এদের কাণ্ড দেখে। চৈতির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ডান হাত উঁচিয়ে তর্জনী তাক করে হিসিয়ে বলল, চুপ, আর একটাও বাজে কথা নয়। আমি হলে যাচ্ছি, একদম আমার পিছু আসবেন না। অর্পণ গাঢ় চোখে তাকালো। মেয়েটার লাল হয়ে ওঠা মুখশ্রীতে চোখ রেখে বিড়বিড় করে বলল, এই মতে আমার মন অনেক কিছু চাইছে চুমকি, কিন্তু যাকে সব বাদ দাও। আপাতত বের হওয়া মনকে শাসিয়ে ইচ্ছা করছে চুমকির পিছু নিতে। তো তুমি চাইলে বাধা দিতে পারবো না, কারণ অর্পণ অলওয়েজ নিজের মতোই চলে, কারো অর্ডার নয়। চুপচাপ হাঁটতে থাকো, আমি তোমার হাঁটা দেখবো। বলেই চৈতি বারবার ঠোক গিলতে থাকা উদাম গলায় চোখ আটকালো। সে কপাল কুঁচকে সেখানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হড়হড়িয়ে বলল, এই চুমকি, গলা নগ্ন কেন? তোমার উদাম গলা দেখে এলাকার বখাটিগুলো তাদের চোখ দিয়ে কোনো চোখ দেবে। সবাইকে আমার মতো সুশীল ভদ্র আমি বলে তোমাকে সাবধান করলাম। লুচ্চামি করলে তোমার কিছু করা ছিল না, কিন্তু আমি তা করব না, কারণ আমি ভদ্র ছেলে। স্পষ্ট ভাষায় ফরফর করে সব বলে দিই। বাজে স্বভাবের মতলব আমার নেই, বুঝলে? চৈতি হা হয়ে যায়। গলা থেকে ওড়না শুধুমাত্র একটু সরে গেছে, তাই এই অসভ্য লোকটা নগ্ন বলবে? ছিঃ, কি বাজে কথা। ভাবতেই চৈতির নাক মুখ কুচকে গেল। যদিও ভেতরে ভেতরে লজ্জা করছে। একজন পুরুষ কিনা তার গলায় নজর দিয়েছে, তা আবার আঙ্গুল তুলে দেখিয়েও দিল। ইস! মেয়েটা অস্বস্তিতে দ্রুত ওড়না দিয়ে সম্পূর্ণ গলা ঢেকে তিরিক্ষি মেজাজে বলল, অশ্লীল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ভদ্রভাবে কথা বলতে পারেন না? সামনে 13 রমণী থাকলে অশ্লীল হয় স্বাভাবিক।
সব দোস্তার, তাই না তুষিপ? বলেই অর্পণ ফোঁস করে নিঃশ্বাস নিল। তুষিপ ঘন ঘন মাথা নেড়ে তার কথায় সায় জানায়। হাসল অর্পণ, হতাশ ভরা বুকে বলল, চুমকির বাচ্চা, আমাকে ভালো হতে দিলি না। চৈতি বিরক্তিতে হাত সরিয়ে নিল, হনহনিয়ে চলে গেল হলের নিকট। অর্পণ বাইকে গা এলিয়ে তুষিবের কাঁধে মাথা রেখে এক দৃষ্টিতে দেখতে থাকলো। মেয়েটার পিঠে ঝমঝমিয়ে নৃত্য করা লম্বা বেনুনি, হাঁটার তালে তালে বিনুনিটাও দুলছে। এই মুহূর্তে তার কাছে সামনের হেঁটে চলা রমণীকে মনে হলো অসাধারণ কেউ। তার প্রতিটা দৃশ্য নিখুঁত। চিকন গড়নের চৈতির কোমর সুনিপনে এঁকে বেঁকে চলছে সামনে, যা অর্পণের হৃদয়ে ঝড় উঠাতে একদম যথেষ্ট। ভাইজান, স্ট্যাচু হইয়া গেছেন। আপা চইলা গেছে, কল্পনা থেকে বাস্তবে ফিরে আহেন, আবার কালকা মন ভৈরা দেখেন। অর্পণের ঘোর ভাঙল তুষিবের কথায়। সে নড়ে চড়ে হেসে ফেলল, মাথার চুল এলোমেলো করে হঠাৎই শক্ত গলায় বলল, চুমকির সঙ্গে মজা করি তার মানে এই নয় তাকে আমার ভালো লাগে। যত সব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে এই মধ্যে ঝেড়ে ফেল দে তুষিপ। পজিটিভ চিন্তা কর। মেয়েটা সবার মতোই সাধারণ, বিশেষ কোনো ব্যাপার নেই। সবাইকে যেমন একটু বাজিয়ে দেখি, ওকেও দেখলাম। এই তো সুন্দরী মায়াবী অভিতুম, এগুলোর অস্বস্তি মুখ দেখে পিচাস আনন্দ আছে। ওদের থতমত ভরকানো ফেস দেখে আমি শান্তি পাই। মাথায় গেছে? তুষিপ মুখ বাঁকালো। সে ভালো করেই জানে অর্পণ পুরোপুরি সত্যি বলেনি। সে ভেঙচি কেটে বলল, মাথায় গেছে, তবে এসব অযৌক্তিক কথা মানতে পারলাম না। যত যাই বলুন, আমার সিক্স সেন্স বলছে খুব শীঘ্রই কিছু কিছু হবেই। যদি নাও হয় আমি তো আছি, নাকি সব কৌশলে সেট করে দেব। শেষের কথাগুলো গুনগুনিয়ে বলল। অর্পণ বাইক চালাতে চালাতে কিছুক্ষণ আগে লজ্জায় লাল হওয়া চৈতির মুখ কল্পনা করল। রক্তিম গাল দুটো চোখের সামনে ভাসতেই মনে মনে বলল, কল্পনার চেয়েও হাজার গুণ সুন্দর তুমি, যার রূপের মুগ্ধতা ছড়ায় প্রতিক্ষণে। ত্রিধার মায়ের নম্বর পৃথার কাছে থাকলেও ইতস্তত বোধ করায় কল করা হয়নি। সে বারবার ফোন হাতে নিয়ে ত্রিধার নম্বরে ডায়াল করছে, কিন্তু ফলাফল শূন্য। পৃথা ফোন বিছানায় ছুঁড়ে মারতে তীব্র কর্কশ শব্দে মোবাইল ফোন বেজে উঠল। ধরফর করে উঠে বসলো পৃথা। স্ক্রিনে ভাসছে আন্টির নম্বর। পৃথা উত্তেজনায় কাঁপছে, রয়ে শয়ে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওপাশ থেকে পৌর মহিলা সালামের উত্তর নিয়ে বলল, বাসায় এইসব পৃথা? পৃথা কারণ জিজ্ঞাসা করতে তিনি জানালেন, ত্রিধা ইদানিং পাগলামি করছে, ঠিকমতো খাচ্ছে না, গোসলে যাচ্ছে না, সারাক্ষণ রুমে খিল দিয়ে হাসে, কখনো বা ফুল স্পিডে বক্সে গান বাজিয়ে একা একাই নাচে। তিনি এই কয়েকদিন মেয়ের পাগলামিতে অথেষ্ট। বুঝে উঠতে পারছে না হয়েছে কি। রাতারাতি সুস্থ ভোলা ভালা মেয়েটা পাগল হয়ে গেল। হসপিটালেও নেওয়া যাচ্ছে না, মেজাজ দেখাচ্ছে খুব, সারাদিন রাত মরার মতো পড়ে থাকে বিছানায়। হুটহাট দরকার হলে শুধু বের হয়। তার মা ডাকলে দৌড়ে পালায় রুমে। তিনি এসবে ক্লান্ত। পৃথা ঝটপট রেডি হয়ে ত্রিধার বাসায় পৌঁছালো। ওর মা হাঁপ ছেড়ে বাঁচল যেন পৃথাকে দেখে। সোফায় বসিয়ে নাস্তা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ত্রিধা কতদিন আমার সঙ্গে কথা বলে না, হাসে না, ঘর থেকে বেরও হয় না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে। তোমার আঙ্কেলকে বিষয়টা জানানোর পর বলল ত্রিধাকে বিয়ে দেওয়া উচিত, তবে এই মেয়েকে মাথা থেকে এইসব উদ্ভট ভূত পালিয়ে যাবে। আগে ত্রিধা ফিরে আসবে, এরপর হঠাৎ একদিন জানালেন মেয়েকে দেখতে আসবে তার বস। ওকে রেডি করে রাখো। 2 দিন আগে তোমার আঙ্কেলের বসের ছেলে এসেছিল ত্রিধাকে দেখতে। সে কি রাগ ওর! তুই কিছুতেই রেডি হবে না, বের হবে না রুম থেকে। পাত্রপক্ষের সামনে যাওয়া তো দূরের কথা, তাদের কথাই শুনতে পারে না। সে কি বিশ্রী অবস্থা, চিল্লাচিল্লি করে বাসায় মাথা তুলে ফেলেছে। আমাদের তো মান সম্মান সব মাটিতে মিশে যাওয়ার অবস্থা। মেয়ের অভদ্র কাণ্ডে পাত্রপক্ষের সামনে মুখ দেখানো দুষ্কর হয়ে উঠেছিল। সেই সময় অবাক করে দিয়ে পাত্র নিজেই মিষ্টি করে আমাকে বলল, আন্টি আমি একটু ডেকে দেই। আমি ওর দেয়া আচরণে তার সামনে লজ্জায় মাথায় আমতা আমতা করলেও ছেলেটা আবদার অমত করিনি, ছেড়ে দিয়েছি ওদের। ও মা, বিস্ময়কর ব্যাপার জানো কি, লক্ষ্মী ছেলেটার কথায় কয়েক মিনিটেই বাদেই মেয়েটা আমার রেডি হয়ে একেবারে বেরিয়ে হয়ে আসলো, তাও আবার সেজেগুজে শাড়ি পরে ভদ্র মেয়ের মতো। দেখা সাক্ষাৎ শেষে আলাদা দুজনকে কথাও বলতে দিয়েছিলাম, কিন্তু পাত্রপক্ষ চলে যাওয়ার পর ভেবেছিলাম ত্রিধার পছন্দ হয়েছে, কিন্তু ছেলেটা সেই থেকে আরো চুপচাপ। পাগলামি বেড়েইছে গিয়েছে দ্বিগুণ। মাঝরাতে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এখন কি করব, কিভাবে ঠিক করব আমার মেয়েকে? যদি বিয়ে না করে তাও বলুক, না করে দেব, তবু আগের মতো জীবনযাপন করতে বলো। এইরকম পাগলামি করার কারণ কি? অনেক হয়েছে, আর না। হতাশায় একদমে কথাগুলো শেষ করলো ত্রিধার মা। পৃথার কপালে ভাঁজ গাঢ় হলো, চোখে মুখে বিস্ময়। গরম চায়ে চুমুক দেওয়ার মাঝে আন্টির কথা শুনে বেখেয়ালি বশত জিহবা পুড়ে গেল। সে বিরক্তে চা রেখে দিল টেবিলে। ত্রিধার মা আবারও বলতে শুরু করে,
মেয়েটা ভালো মন্দ কিচ্ছু বলছে না, হ্যাঁ না কিছু তো বলবে। একসাথে নিজে থেকেও মেয়েটার সঙ্গে দেখাই হয় না, মতামত জানবো কিভাবে? ছেলেটা ভীষণ সুদর্শন, কথাবার্তার ধরনও মার্জিত, ব্যবহারও মাশাল্লাহ, কি মিষ্টি লক্ষ্মী ছেলে, একদম পরিপাটি। এরকম ছেলে পাওয়া দুষ্কর। আবার আমার অগোছালো পাগল মেয়েটাকে সেই পারবে সুখে রাখতে। তুমি একটু বোঝাও ত্রিধাকে, আমার ধারণা রাজি হবে। রাজি না হওয়ার তো কোনো কারণ দেখছি না। তুমি যাও, একান্তে কথা বলো, তাকে বলো বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ের, এই সময় ভালো প্রস্তাব এসেছে, বিয়ে করে নিতে। পৃথার নাস্তা খাওয়া ফট করে বন্ধ হলো। বিস্ময়ে চট করে উঠে ত্রিধার রুমের নিকট দাঁড়ালো। মনে একগাদা কনফিউশন। কে সেই অসাধারণ পুরুষ যার জন্য ত্রিধা নিজের কল্পনার প্রেমিক রিয়াক স্যারকে ভুলে শাড়ি পরে সাজগোজ করেছে? ক্রমাগত দরজায় করাঘাত করে চেঁচিয়ে ওঠে, ওই ত্রিধার বাচ্চা, সমস্যা কি তোর? হ্যাঁ, দরজা খোল শয়তান। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। পৃথার রাগ তরতর করে বাড়ল। আজ যখন এসেছেই এই মেয়ের ঢং ঘুচিয়ে দেবে। চিৎকার চেঁচামেচি করে অনবরত দরজা ধাক্কাতে শুরু করলো। মেয়েটাকে সামনে পেলে কি যে করবে। খানিকক্ষণ বাদে খট করে দরজা খুলে যায়। পৃথা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে ঝাঁপিয়ে পড়ল, অনিচ্ছায় জোরপূর্বক মুখখানা গম্ভীর রাখা ত্রিধার উপর। ত্রিধার বাচ্চা, আমাদের সবাইকে টেনশনে ফেলে দিব্যি নিজে মস্তি করছিস, খুব মজা পাচ্ছিস তুই। ত্রিধা খিলখিল করে হেসে ফেলল। গজগজ করা পৃথার হাত খপ করে ধরে নরম বিছানায় শুয়ে পড়ল দুজনে। পৃথা পাশ ফিরে গলা চেপে ধরল। হাসবি না একদম। ত্রিধার হাসি যেন থামছে না। সে খুব কষ্টে হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করলো। গলা থেকে পৃথার হাত ছাড়িয়ে উঠে বসে বলল, আর একটু হলে মরেই যেতাম, ডাইনির মতো গলা টিপে দিচ্ছিলি। বলেই ত্রিধা ড্রেসিং টেবিলের সামনে বসলো। চিরুনি হাতে নিয়ে নাটকীয় ভঙ্গিতে চুল আঁচড়াতে থাকে। গুনগুনিয়ে গান গেয়ে আয়নার ভেতর থেকে পৃথার কৌতূহল মুখের দিকে তাকিয়ে তড়াক করে পেছনে ঘুরল। কণ্ঠে আহ্লাদ মেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।